কোয়েনা মিটের কথাটা ডিসকাস করি বিকজ দ্যাট ইজ আ ব্যাড ইনসিডেন্ট বাট দেয়ার আর many good instances. Male, they are more interested to youthful, and women they want to look more young. Beauty science is related to the glamour world. তখন থেকেই ইচ্ছাটা আরও বেশি থেকে প্রিয়াঙ্কা চোপড়া, লিপস, নোজ, আইব্রাউজ, মিড চিক, মিমি চক্রবর্তী, লিপস, চিন, চিক, শুভশ্রী, মিড চিক, চিন। আমাদের কাছে পেশেন্ট আসে আরও বেটার হতে। হ্যাঁ, মেডিকেল প্রবলেম নিয়েও আসে, যে অ্যাকনি নিয়ে আসে, হেয়ার ফল, অ্যালোপেশিয়া নিয়ে আসে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেখানে স্কার নিয়ে আসে। কখনো 5,000 4,000-এর মধ্যে হয়ে আছে, কখনো 70,000 80,000-এরও লাগে। জিৎ ডু আ লট অফ স্কিন কেয়ার, বাট অ্যাবাউট থেরাপিজ অর সার্জারিজ আমি বলতে পারবো না। অ্যান্ড দে নো আইডিয়া। যদি তুমি দেখেই বুঝতে পারো যেখানে করানো হয়েছে, তাহলে যাকে দিয়ে করিয়েছে তাকে চেঞ্জ করা উচিত। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাদের বৈঠকখানা দেখছেন। আমাদের বৈঠকখানার এর আগে অনেক ধরনের অতিথি এসেছেন, কিন্তু আজকের যিনি অতিথি তিনি একটু আলাদা। আর তার সঙ্গে আলাপ করানোর আগে আমরা একটু বলিয়ে রাখি তিনি কি করেন, তার পেশা কী এবং তিনি আজকে আমাদের কোন দিকে আলোকপাত করতে পারেন। আমাদের লাস্ট কিছু বছরে, মানে শেষ কিছু বছরে, স্পেশালি সিনেমার জগতে যেখানে যারা যুক্ত, কসমেটিক সার্জারি প্রচণ্ড পপুলার একটা টপিক। লোকের নিজের মানে প্রচুর শিল্পীরা নিজেদের কসমেটিক সার্জারি করিয়েছেন, বা শিল্পী না অনেকেই করিয়েছেন, মানে করাচ্ছেনও এখনও। তো এটা কোত্থেকে আসলো, কীভাবে হলো এবং তার ভালো খারাপ অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মনে প্রশ্ন আছে প্রচুর এগুলো নিয়ে। তো তাহলে চলুন আজকে আর বেশি আমি বকবক না করে আজকে একজন অভিজ্ঞ একজনের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই, ডক্টর দেবাশিস বিশ্বাস। তুমি কসমেটিক সার্জারি কখন থেকে করছো? কসমেটিক সার্জারি আমি স্টার্ট করি, লাইক আমার কসমেটিক সার্জারির উপরে বরাবরই, লাইক যখন আমি MBBS পড়ছি NRS মেডিকেল কলেজ থেকে, তখন থেকেই আমার কসমেটিক সার্জারি বা কসমেটিক্স বা অ্যাস্থেটিক্সের ওপরে ন্যাক ছিল। যেহেতু তখন ব্যাপারটা খুব এতটা ফ্লারিশ করেনি, তখন সবে শুরু হয়েছে, লাইক ইটস লাইক ভেরি নিউবর্ন বেবি কাইন্ড অফ এ থিং। এটা কোন টাইমে? তো আমি যখন পাস আউট করি তখন কী বলবো, তখন বাইরে রিচফিল নামে একটা সংস্থা ছিল, মুম্বাই বেসড কোম্পানি ছিল, যারা ফেমিনা যে মিস ইন্ডিয়া ইয়েটা হতো, প্যাজেন্টটা হতো, তার অফিশিয়াল গ্রুমার ছিল। তো সেইখান থেকে আমি যখন এটা দেখলাম যে এইভাবে বিউটি সায়েন্স ইজ রিলেটেড টু দ্য গ্ল্যামার ওয়ার্ল্ড, তখন থেকেই ইচ্ছাটা আরও বেশি বাড়ে। তারপরে আমি খোঁজখবর শুরু করি যে কিভাবে আমি জিনিসটা নিয়ে কাল্টিভেট করব বা পড়াশুনো করব, চালাবো, কীভাবে জানবো আর শিখবো কী করে। তো সেটা দেখার পরে আমি আমেরিকান একাডেমি অফ অ্যাস্থেটিক মেডিসিন এর সঙ্গে যোগাযোগ করি, যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাস্থেটিক প্ল্যাটফর্ম, যেখানে ডক্টরসদের, স্পেশালি MBBS MS বা MD ডক্টরসদের বিভিন্ন রকম ট্রেনিং বা কোর্সেস করানো হয়, ডিপ্লোমা সার্টিফিকেট, বোর্ড সার্টিফিকেশন এগুলো করানো হয়। তো সেইখান থেকেই আমি আস্তে আস্তে সার্টিফিকেট কোর্স অ্যান্ড ডিপ্লোমা কোর্স করে এখন বোর্ড সার্টিফাইড কসমেটিক সার্জন। এটাই, মানে অনেকটা পড়াশোনা করেছো তুমি? অনেকটা পড়াশোনা করছি, এবং আমাদের এই ফিল্ডে যেটা হয় কি, আমাদের কন্টিনিউয়াস এডুকেশন করতে হয়, যেটা বলা হয় CME বলে, কন্টিনিউ মেডিকেল এডুকেশন একটা সিস্টেম থাকে, সেটা কিন্তু করতে হয়, চালাতে হয়। ঠিক আছে, মানে অনেকেই জানে যে হলে বা বোঝে যে হয়তো আমরা যেটা শিখেছি সেটা নিয়েই চলে যাচ্ছি, বাট সেরকম না। টেকনোলজি, প্রোডাক্টস, ইনজেকশন টেকনিক্স, সার্জারি টেকনিক্স এভরিডে ইভলভ হচ্ছে, এভরিডে নতুন নতুন টেকনিক এসে সেগুলোকে শেখা, সেগুলোকে থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে পেশেন্টসদের উপরে, ক্লায়েন্টসদের উপরে প্রয়োগ করা, এবং তাদেরকে আরও বিউটিফুল, আরও সুন্দর বানানো, আরও সাকসেসফুল করা, আর তাদেরকে তাদের ডেইলি লাইফে, এটাই আমাদের প্রাইমারি এম। আচ্ছা, তো আমাদের বাংলা চলচ্চিত্রের এখানে কসমেটিক সার্জারি কতটা পপুলার?
কসমেটিক সার্জারি সম্পর্কে এখন বেঙ্গলি মার্কেট বা বেঙ্গলি মুভি ইন্ডাস্ট্রি ইজ এভরিওয়ান ইজ অ্যাওয়্যার, সবাই খুব অ্যাওয়্যার, সবাই খুব বেশি কাল্টিভেটও করে, চর্চাও করে, যেটা আগে হতো না, ঠিক আছে। তো ইটস আ বুমিং অ্যান্ড ইটস আ রাইজিং ফিল্ড আমি বলবো, যেটা প্রতিদিন বাড়ছে, প্রতিদিন লোকে জানতে চাইছে, অ্যাওয়ারনেস বাড়ছে, আর লোকে এটাকে নিয়ে চর্চাও করছে, কালচারও করছে। আচ্ছা, তো মানে আমাদের কি বাংলায় তথাকথিত যেটা আমরা বাইরে দেখি, মানে স্পেশালি ভারতের বাইরে আরও বেশি করে, যে প্রচুর সার্জারি হয়, সার্জারি সিনেমার জন্য হোক বা অন্য অনেক কারণের জন্য, তো বাংলায় কি এটা চল আছে এখনও, না এখনও সবে শুরু হচ্ছে এরকম ধরনের সূত্রপাত? আমি বলবো যে অলরেডি শুরু হয়ে গেছে, এখন ইটস টেকিং ইটস স্পেস, মানে এটার অলরেডি দৌড়াতে শুরু করেছে, এখনও সেই মানে মোমেন্টামটা এখনও আসেনি। আচ্ছা, বাট ডেফিনেটলি আসছে, এবং লোকজন, যেটা আমি আগেও বললাম, লোকজন চর্চা করছে এই বিষয়ে, লোকজন জানতে চাইছে, যেটা আমাদের ক্ষেত্রে সবথেকে বড় পাওনা, যেটা একদমই শূন্য ছিল, সেটা এখন লোকজন চর্চা করছে, লোকজন জানতে চাইছে এবং লোকজন করাচ্ছেও। আচ্ছা, তা আমি একটা প্রশ্ন করছি, তুমি ডাক্তারি পড়ছিলে, ঠিক আছে, তো আমি তুমি বলছি, হ্যাঁ, তো ডাক্তারি পড়ছিলে, ডাক্তারি থেকে যখন তুমি বললে যখন শুরু করছিলে, তখন কসমেটিক সার্জারিটা ইন্ডিয়াতে সেভাবে বুম করেনি, না একদম। তুমি এটাতেই আসলে কেন? তুমি তো অন্য অনেক কিছু করতে পারতে। বিকজ আমার মানে সার্জারি বা সার্জিক্যাল ইন্টেনশনটা খুব হাই ছিল, খুব বেশি ছিল। তো আমি চাইছিলাম এমন কিছু করতে যেটা কিনা যেটা উইল বি আ ট্রেন্ড ইন কামিং 10 years। মানে আমি যখন অলরেডি মানে ওই ফিল্ডে থাকবো, তখন অলরেডি আই উইল বি আ পায়োনিয়ার, অর আই উইল বি আ পার্সন হু ইজ অলরেডি ডুইং অর প্র্যাকটিসিং দ্যাট। বিকজ আমি যদি অর্থোপেডিক্স বা গাইনোকোলজি বা আদার যে কোনো স্ট্রিমে যাই, তো আমাকে তথাকথিত আদার গাইনাক বা আদার অর্থোপেডিশিয়ানের সঙ্গে কম্পিট করতে হবে, বিকজ এটা যেহেতু একটা বুমিং ফিল্ড বা একটা একদম নিউ বর্ন ফিল্ড ছিল, তো সেই জন্য আমি অলরেডি একজন প্রো বা একজন কী বলবো, একজন ওয়ান অফ দ্য বিগিনার্স বলে অলরেডি রিকগনিশন পাবো, যেটা আমি অলরেডি পাচ্ছি। যেটা খুব ভালো, এটা বিশাল বড় ডিসিশন, মানে ভবিষ্যৎ দেখে তারপর সেটাকে ডিসিশন নেওয়া আমি করছি, এটা ভীষণ বোল্ড মুভ। আমি বলবো হ্যাঁ, ওই টাইমে সাপোর্টার্স কেউ ছিল না, ফ্যামিলি সাপোর্ট করেছিল, যে ঠিক আছে, মানে হোয়াট এভার যেটা আমি চাই আমি পারসিউ করি। আমি নিজেও ভেবেছিলাম যে এটা একটা মানে খুব বোল্ড অ্যান্ড ব্রেভ ডিসিশন হবে, লাইক, বাট ইফ আই এম ফেইলড দেন আই ক্যান জয়েন ব্যাক দ্য রেগুলার স্ট্রিমস এনি পয়েন্ট অফ টাইম, but if I am not failing up, then I don't have any scope to look back. পয়েন্ট, এটা সেটা রিস্কির খুব। যাক, আমাদের সব আমরাও এখানে এইভাবেই এসেছি, শুনে ভালো লাগলো, এটা পুরো ডিফারেন্ট। এবং এই জায়গাটা তুমি কাজ করছো, এখানে প্রশ্ন প্রচুর আমাদের মতো, আসলে আমাদের মতো লোকজন যারা জানে না, কারণ অনেক মিসলিড করা হয়, নিউজ পেপারে অনেক কিছু লেখা হয়, অনেক কিছু বলে, অনেকে তো কসমেটিক সার্জারি করে এসে ভুলভাল কথাবার্তা বলে, তো অনেকেই ভুল জানে। তো আমি একটা প্রশ্ন করছি, তুমি একটু আগে প্রথম শুরু করলে একটা ওয়ার্ড তুমি ইউজ করেছিলে, একটা শব্দ হচ্ছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক মানে সার্জারি যে তুমি করছো, এর সঙ্গে অ্যাস্থেটিকের রিলেশন কি? দেখো, আমাদের অ্যাস্থেটিক মেডিসিনে একটা মেইন ডিফারেন্স বাই ফ্রম দ্য রেস্ট অফ দ্য মেডিসিনস হচ্ছে, আমাদের কাছে কিন্তু কোনো পেশেন্ট খারাপ হয়ে আসে না। আচ্ছা, আমাদের কাছে পেশেন্ট আসে আরও বেটার হতে, তার সোশ্যাল প্রেজেন্টেশন, তার ফিজিক্যাল প্রেজেন্টেশনকে আরও বাড়াবার জন্যে বা আরও এনহ্যান্স করার জন্যে, ঠিক আছে। হ্যাঁ, মেডিকেল প্রবলেম নিয়েও আসে, অ্যাকনি নিয়ে আসে, হেয়ার ফল, অ্যালোপেশিয়া নিয়ে আসে, অ্যাকনে স্কার্স নিয়ে আসে, বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেখানে স্কার নিয়ে আসে। বাট এমনও মানে কিছু পেশেন্টস বা ক্লায়েন্টস আসে যারা অলরেডি দে আর ওয়েল গুড, তারা খুবই ভালো আছে, তারা আরও বেশি এনহ্যান্সমেন্ট করতে চাইছে তাদের মানে তাদের ফিজিক্যাল প্রেজেন্সটাকে, তাদের আউটওয়ার্ড প্রেজেন্সটাকে, ঠিক আছে। তো এইখানে অ্যাস্থেটিক্স মিনস দ্য বিউটি, ওকে। তো এইখানে বিউটিটা ইজ রিলেটেড উইথ সাম কাইন্ড অফ সার্জিক্যাল প্রসিজার্স, যেটা তোমার আউটার অ্যাপিয়ারেন্সটাকে, আউটার বিউটিটাকে আরও বাড়াবে। তো এইভাবে অ্যাস্থেটিক ইজ রিলেটেড উইথ দিস মেডিকেল প্রসিজার্স। তাহলে তোমাকে যখন কেউ আসছে এবং তোমাকে বলছে যে আমি এরকমটা হতে চাই, তখন নিশ্চয়ই তুমি তাকে একটা ভিশন দিচ্ছ যে এরকম হওয়া যাচ্ছে, অ্যাবসলিউটলি। তো আমরা প্রচুর এরকম জিনিস, মানে এরকম পাস্টের বদিতে দেখেছি, যেখানে সার্জারি করার পর যিনি সার্জারি করে এসেছেন তার বিউটি বাড়াতে কমে গেছে, মানে
কমে যাওয়া তো আমাদের বলার কেউ না, বাট আমাদের চোখে সেটা কমে গেছে মনে কমে হয়। গেছে। যেমন একটা খুব বড় উদাহরণ, প্রথম এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, কইনা মিত্র, যদি আমার ঠিকঠাক মনে থাকে, কইনা মিত্র, উনি বেশ সুন্দরী ছিলেন এবং সানন্দার সেকেন্ড বিভাষা বছর সময় উনি রানার হয়েছিলেন, বেশ ফেমাস ছিলেন ওই টাইমে। তারপর উনি খুব সম্ভবত নাক সার্জারি করেন সম্ভবত, তারপর হ্যাঁ, তারপর সামা উনি সিনেমা থেকে বেরিয়ে যান, অনেক কিছু হয়। তো এই যে একটা মিসক্যালকুলেশন হলো বা কিছু একটা, তো এটা তোমরা যখন, যদি তুমি সেই জায়গায় নিজেকে ভাবো, তোমার সামনে কইনা মিত্র এসেছে বা ওর মতো কেউ একজন এসেছে, তাহলে তো তুমি ভিশন নিশ্চয়ই প্রথমে দিচ্ছ, তাহলে এই প্রসেসটা কীরকম হয় আর এটা ভুল কীভাবে হয় জিনিসটা? আচ্ছা, তো দুটো কোশ্চেন হলো, ঠিক আছে, প্রসেসটা কি, হ্যাঁ প্রসেসটা কি আর ভুলটা কেন হয়? হ্যাঁ, প্রসেসটা হচ্ছে যখনই কোনো মানে নর্মাল কোনো পেশেন্ট আসে, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবাউট 70 to 80, আমি আমার ডেলি প্র্যাকটিসের কথা বলছি, ঠিক আছে, আমার ডেলি প্র্যাকটিসে পেশেন্ট কিন্তু কনজারভেটিভই লুক চায়, লাইক এটা চায় যে সে যেরকম দেখতে আছে সেটার থেকে যেন সে বেটার হয়, সে যেন অন্য কারোর মতন দেখতে না হয়ে যায়, বা তাকে দেখে যেন কেউ পয়েন্ট আউট না করে যে সে কিছু করিয়েছে। তো তার অ্যাপ্রোচ খুব কনজারভেটিভ এবং সে চায় তার মধ্যেই তাকে তার বেস্ট ভার্সনটাকে বার করে দিতে, ঠিক আছে। কিছু রেস্ট অফ দ্য পার্সেন্টেজ আছে যারা কিনা হোয়াটসঅ্যাপে বলো বা কনসালটেশন যখন করাতে আসে তখন তারা কিন্তু পিকচার ফরওয়ার্ড করে, ইদার কোনো সেলিব্রিটিস বা ইদার সে যাকে মানে মুভি সেলিব্রিটিস হতে পারে, ডেলি লাইফে সেলিব্রিটি হতে পারে, স্পোর্টস স্টার হতে পারে, যে আমি এরকম লুক পার্টিকুলার চাই, ঠিক আছে। সেইখানে প্রসেসটা শুরু হয়, মানে সেইখানে তাকে বোঝাতে হয় যে আপনি যাকে রিপ্রেজেন্ট করছেন বা যাকে দেখাচ্ছেন তার বোন স্ট্রাকচার, ফেশিয়াল বোন স্ট্রাকচার, তার মাসল ভলিউম, তার মাসল মাস, তার ডেলি লাইফ, তার লাইফস্টাইল, তার ডায়েটারি হ্যাবিট, তার এক্সারসাইজ প্যাটার্ন, তার BMI, এভরিথিং ইজ ডিফারেন্ট ফ্রম ইউ, অ্যান্ড তার পারসেপশন অফ বিউটি ইজ ডিফারেন্ট অ্যান্ড ইউর পারসেপশন অফ বিউটি ইজ ডিফারেন্ট। ওকে, সো দুটো জিনিসই আলাদা হবে। আপনি এইরকম প্যাটার্ন চাইছেন, হ্যাঁ সেটা আমি আপনাকে বোঝাতে পারবো যে এই প্যাটার্নটা আপনার হবে কি না, বাট তার মতন ডেফিনেটলি আপনি হবেন না, আপনি আপনার মতন বেস্ট হবেন, আপনার বেস্ট ভার্সনটা আপনার আসবে, আপনি যেটা চাইছেন তার মানে কী বলবো, লাইক দ্য বিউটি, তার যে বিউটিটা আছে সেটা সব থেকে বেস্ট লেভেলে থাকবে, বাট আপনি যাকে ছবিটা যার ফরওয়ার্ড করেছেন তার বিউটিটা তার কাছেই থাকবে। ওকে, তো এই প্রসেসটা এবং এটা কিন্তু মানে আমি যতটা এখানে সহজ সরলভাবে বলে গেলাম সেটা কিন্তু অতটা সহজ সরলভাবে হয় না। তাকে পুরোটা ক্লিন অ্যান্ড ক্লিক কাট বোঝানো, তাকে ফেশিয়াল অ্যানাটমি দিয়ে বোঝানো, তাকে স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন যেটাকে আমি ফেস ম্যাপিং বলে থাকি, ঠিক আছে, একটা প্রপার ফেস ম্যাপিং করে তাকে সব কিছু বোঝাতে হয়। এবং লেটার অন মেবি এটা সিঙ্গেল কনসালটেশন, এটা দুটো কনসালটেশন এবং এটা মেবি 3টে কনসালটেশনও লেগে যেতে পারে আচ্ছা এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে। আর একটা কনসালটেশন অন অ্যান অ্যাভারেজ 40 minutes to 45 minutes হয় ওকে আমাদের ক্ষেত্রে। এক্স্যাক্ট আই মিন অ্যামাউন্ট, সেকেন্ড প্রশ্নটা, হ্যাঁ সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে প্রসেসটা কোথায় ভুল হলো। ভুলটা দেখো, ভুলটা অনেক লেভেলে হতে পারে, প্রাইমারিলি 3-4টে লেভেলে ভুল হয়। একটা লেভেলে ভুল হচ্ছে যে যিনি তাকে অ্যাক্ট্রেসকে সেই ভিশনটা দিয়েছিলেন তার ভিশনে হয়তো কোনো প্রবলেম ছিল, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে প্রোডাক্টটা ইউজ করা হয়েছিল মেবি সেটা একটু কী বলবো, সেটা হয়তো ঠিক ছিল না, প্লেসমেন্ট অফ দ্য প্রোডাক্ট হয়তো ঠিক হয়নি, এন্টায়ারলি সব কটাও হতে পারে। তো এটা হচ্ছে এতগুলো কারণ থাকতে পারে প্রসেসটা ভুল হওয়ার। তো এবার যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে তার প্রসেসটা ভুল হয়ে গেল, তাহলে সেখান থেকে তো টার্ন ব্যাক করার মতো অপশন নেই। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে এটা যদি পেশেন্ট তার প্যারামিটার অনুযায়ী জাজ করে যে এটা ঠিক হয়নি, সেটা কিন্তু নয়। আচ্ছা, ঠিক আছে, বা এরকম কোনো ফিক্সড প্যারামিটারও নেই, কিন্তু যেটা বলে যে শখ বা ইচ্ছে বা এর কোনো লিমিট হয় না। তো স্বাভাবিকভাবে আমি এরকম চাইছিলাম, আমার এরকম হয়নি, আমার এরকম হয়ে গেছে, সেই জিনিসটাকে কিন্তু কাট আউট করতে হবে কনসালটেশনে। ওকে, যে আপনার এটাই হবে, এত দূরই হবে, এইভাবে আমরা এগোবো, এইভাবে আমরা চলবো। তো এটা কি হতে পারে যে যিনি কসমেটিক সার্জারি করছেন, ঠিক আছে, তারা হয়তো ভিশনটা ক্লিয়ার দিতে পারছেন না? হ্যাঁ, সেটা আমি তো মানে প্রসেসটা কেন ভুল হলো তার ফার্স্ট কারণেই বললাম যে এটা হতেই পারে যে সে হয়তো যে ভিশনটা দিয়ে তাকে বুঝিয়েছে সেই ভিশনটা এন্টায়ারলি আপসাইড ডাউন হয়ে গেছে।
ওকে। আর যখন এই সার্জারি হচ্ছে, তুমি তোমার কলিগ সার্কেলে দেখেছো যারা সব, আমি নাম জিজ্ঞেস করবো না, আমি এটাতে যাবো না, বাট আমি বলছি তোমার আশেপাশে দেখার অবস্থায় তোমার কীরকম মনে হয়েছে যে যারা কসমেটিক সার্জারি করাচ্ছে ডাক্তাররা বা যারা করছেন তাদের মধ্যে এই অ্যাস্থেটিক ভ্যালুটা দেওয়ার মতো বা ভিশনটা দেওয়ার মতো ক্ষমতা কি ম্যাক্সিমাম লোকের আছে না ম্যাক্সিমাম লোকের নেই? ব্যাপারটা খুবই লাইক হ্যাঁ বা না বলাটা ডিরেক্টলি ওইভাবে বলা যাবে না, যেহেতু তারা প্র্যাকটিস করছেন এবং স্টিল করে চলেছেন, তো ডেফিনেটলি আমার মনে হয় যে হ্যাঁ তাদের মধ্যে অ্যাস্থেটিক সেন্সটা ডেফিনেটলি আছে, বাট সেটা কোন লেভেলে আছে বা কতটা আছে সেটা একটা মানে প্রশ্নের বিষয় হয়, সেটা নিয়ে আমি কমেন্ট করব না, আমি করতে চাইও না, বাট ডেফিনেটলি তো আছে, নতুবা তারা প্র্যাকটিস করছেন কি করে। হ্যাঁ, কারণ অবশ্যই এটা সম্মানের সঙ্গেই বলছি, কারণ এতগুলো জিনিসপত্র যখন অনেকের ক্ষেত্রে ভুল হচ্ছে বা ভুল হয়ে যাচ্ছে, তো যারা কসমেটিক করতে আসছেন এটা তাদের জন্য ভিশনটা ক্লিয়ার থাকাটা কিন্তু খুব জরুরি। যেমন আজকে আমাদের সঙ্গে যিনি বসে আছেন তিনি খুবই অভিজ্ঞ, তাদের অনেক খোঁজখবর নিয়েই আমরা তারপর আগে এখানে এনেছি, কিন্তু আপনাদের জন্য ভিশনটা প্রথমে ক্লিয়ার থাকাটা খুব জরুরি, কারণ একবার যদি খারাপ হয় সেখান থেকে ফেরত আসাটা খুব কঠিন। তো যেমন কইনা মিত্রর একটা খুব খারাপ ইনসিডেন্ট হয়েছে, তো এখানে আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো, ঠিক আছে? আমরা কইনা মিত্রের কথাটা ডিসকাস করি বা আলোচনা করি বা ঘুরে ফিরে অনেক প্রসঙ্গে আসে, ঠিক আছে, বিকজ দ্যাট ইজ এ ব্যাড ইনসিডেন্ট। ওকে, বাট দেয়ার আর many good instances. যেমন যদি জাস্ট ওয়ান এক্সাম্পল অ্যাবাউট রিসেন্টলি আমরা ওটিটি প্ল্যাটফর্মে হীরামান্ডি দেখেছি, অলমোস্ট সবাই ফুল এপিসোড পুরো সিরিজটা না দেখলেও একটা দুটো এপিসোড দেখেছি, এবং মোস্ট টকড অ্যাবাউট দ্য লুক অফ আদিতি রায় হায়দারি। শি ইজ এ অ্যাক্ট্রেস, শি ইজ এ এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল, অ্যান্ড সি হার বিউটি। সে পাস্টে কী ছিল, like even 7-8 years back, and now what she has done many surgeries. আমি বলছি না কার কাছে করিয়েছে বা কি করিয়েছে, বাট তাকে দেখলেই বোঝা যায় তার অনেকগুলো সার্জারি হয়েছে। সি দ্য বিউটি, বাট আমরা কেউ সেটা নিয়ে কিন্তু কোনো ডিসকাস করি না। সো অলওয়েজ টক অ্যাবাউট সামথিং গুড, টক অ্যাবাউট এভরিথিং উইচ ইজ পজিটিভ, উইচ ইজ এনরিচিং, ঠিক আছে? আর একটা যেমন ছোটো উদাহরণ দিচ্ছি, লাইক আমাদের গভর্নমেন্ট হসপিটালসগুলোতে লাইক প্রত্যেক দিন অসংখ্য মায়েদের ডেলিভারি হচ্ছে, বাচ্চা বাচ্চা সুস্থ হয়ে জন্মাচ্ছে, মাও সুস্থ থাকছে, বাড়ি যাচ্ছে, বাট কোথাও কখনো একটা ডিসক্রিট কোনো ইনসিডেন্ট হলে হয়তো দেখা যাচ্ছে খারাপ, সেটা আনফর্চুনেট খারাপ, কিন্তু সঙ্গে সঙ্গে মিডিয়া বলো, সঙ্গে সঙ্গে পলিটিক্যাল বলো, ঝামেলা শুরু হয়ে যাচ্ছে। বাট এতগুলো তো ভালোও হচ্ছে, সেখানে তো আনফর্চুনেটলি কোনো কারণে সেটা হতেই পারে, তো সেটা নিয়ে ডিসকাস না করে বরং কীভাবে আরও ভালো করা যায়, বরং আমাদের উচিত সেই হিসেবে অ্যাওয়ারনেস বা কী বলো তুমি সেই হিসেবে জিনিসটাকে কালচার করা, যে জিনিসটা করলেই খারাপ হয় সেটা না, জিনিসটা করলে ভালো হয় এর অনেক 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 উদাহরণ আছে, ঠিক আছে? তো আমাদের উচিত সেই জিনিসটাকে নিয়ে কালচার করা, সেই জিনিসটাকে আরও বাড়ানো, আমার এটা মনে হয়। তুমি পয়েন্টটা খুব সুন্দর বললে যে আমরা যে ভুলটা হচ্ছে আমরা সেটাতে ফোকাস করছি। এক্স্যাক্টলি, পুরোটা একটা সায়েন্স, তো সায়েন্সের মধ্যে একটা দুটো মিসম্যাচ হতে পারে, যেটা বলছো হতেই পারে। দ্যাট ইজ আনফর্চুনেট। আমি বলছি না যে মানে ওটা হবে, আমি জাস্টিফাই করছি না, ঠিক আছে? আমি বলছি দ্যাট ইজ আনফর্চুনেট অ্যান্ড দ্যাট মে হ্যাভ ডিফারেন্ট রিজনস। আমাদের উচিত সেই ফল্টগুলো থেকে লার্ন করে শিখে সেটা যাতে না হয় সেটাকে অ্যাপ্লাই করা, বাট সেটা নিয়ে মনে হয় না মানে সেটা নিয়ে কালচার করে পুরো প্রসেসটাই খারাপ, এটা বলা আমার মনে হয় না ঠিক হবে। মেসেজটা বুঝলাম, ক্লিয়ার তুমি যেটা বললে। যদি আমার কসমেটিক সার্জারি সম্বন্ধে এখনও তো মানে ব্যাপারটা আমাদের কাছে নলেজই নেই, সেরকমভাবে নলেজটাই এখনও বেশি ক্লিয়ার হয়নি। তো এবার আমি যে প্রশ্নটা তখন করতে যাচ্ছিলাম, যে আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা তোমাকে জিজ্ঞেস করবো না, ঠিক আছে? আমি শুধু তোমাকে জানতে চাইছি যে এই যে তুমি বললে 40 মিনিট করে একটা সিটিং হয়, তো 40 মিনিটের সিটিংয়ের এতে যদি কেউ একজন গড়পড়তা একজন যায় তোমার কাছে, ক্লায়েন্ট হয়ে সে যাচ্ছে, সে এটার জন্য অ্যাপ্রোচ করছে, তার এক একটা সিটিংয়ের জন্যই কতটা চার্জ তাকে পে করতে হতে পারে,
আর সার্জারির জন্য কত অ্যাসপিরেট করতে পারে? তোমাকে এক্সাক্ট এমন বলতে হবে না, তুমি একটা রাফ তুমি যদি বলতে চাও। রাফলি দেখো, ইট ডিপেন্ডস, লাইক মেবি কখনো 5,000 4,000-এর মধ্যে হয়ে যাচ্ছে, কখনো 70,000 80,000-এও লাগছে। সার্জারি কথা বলছো? সার্জারি কথা বলছি। আচ্ছা, তো এবার সেটা ডিপেন্ড করছে কী করছে। এটা ডিপেন্ড করছে তার কোথায় কোথায় সার্জারি হচ্ছে, কি সার্জারি একসাথে হচ্ছে, তার আদার কোনো সার্জারিকে আমরা অনেকভাবে ভাগ করে থাকি, ঠিক আছে? কম্বিনেশন অ্যাপ্রোচ হচ্ছে কি, সিঙ্গেল অ্যাপ্রোচে হচ্ছে, ঠিক আছে? তো এগুলো অনেক কিছু ডিপেন্ড করে এন্টায়ার কস্ট তৈরি হয়। আচ্ছা, তুমি যত সার্জারি করেছো এখন অবধি, যতজন এসেছে, একটা মেল একটা ফিমেল, আমি মেলের রেশিওতে বলবে আর ফিমেলের রেশিওতে বলবে, যে সব থেকে বেশি মেল কিসে সার্জারি করতে পারবে, নাক হোক কান হোক হোয়াটএভার, ফিমেলও তাই? Male, they are more interested to make them youthful, and women, they want to look more young. দুটো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, মেলস দে ওয়ান্ট টু লুক ইউথফুল, মানে তারা তার বয়সের যে বয়সে আছে সেই বয়সের থেকেই একটা বেস্ট ভার্সন চায়। If a guy is looking is in 40s, he want to be in his 40s but a better version. ওকে, অ্যান্ড যে সার্জারিটা তারা মোস্টলি করাতে চায়, যে ওয়ান ফর আ কন্টুরিং জ লাইন, স্ট্রং জ লাইন, ওকে, যেটা ম্যাসকুলিনিটাকে খুব ভালো বেশিভাবে ডিফাইন করে। ইন কেস অফ ফিমেল, দে ওয়ান্ট টু লুক মোর ইয়াং। If a woman is coming, she is of suppose 40 years of old, she has a desire, যেটা কনসালটেশনের সময় যেটা বেরিয়ে আসে, she wants to look like what she was in 30s. দ্যাট ইজ লুকিং ইয়াং, ঠিক আছে? অ্যান্ড যে প্রসিডিওরটা তারা সব থেকে বেশি করাতে চায় সেটা হচ্ছে মেইনলি অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্ট, যাতে আমার রিঙ্কলসগুলো না থাকে, যেহেতু তাদের ভাঁজটা বেশি তাড়াতাড়ি চলে আসে, তো সেটা যাতে না আসে, এবার আরও যাতে টাইট থাকে, টান থাকে, আরও বেশি ইয়াং পার্সপেক্টিভটা আসে, তার জন্য অ্যান্টি রিঙ্কল ট্রিটমেন্টটা ওমেন্সদের ক্ষেত্রে সব থেকে বেশি পপুলার আমার কাছে যত ক্লায়েন্ট আসে। ওকে, এটা বেশ ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ পেলাম আমি, মানে আসলে দর্শকরাও অনেক কিছু শিখতে পারছেন এখান থেকে। তো তোমার এখানে মানে যখন তুমি কলকাতায় শুধু কাজ করছো না বাইরেও কাজ করছো? না, আমি কলকাতা না, আমি কলকাতায় আছি, আমি শিলিগুড়ি ট্রাভেল করি, দার্জিলিং ট্রাভেল করি, আগরতলা ট্রাভেল করি, নেবারহুড স্টেট মানে রাঁচি আমি যাই, ধানবাদে যাই, ভুবনেশ্বর যাই, পাটনাতেও গেছি, জবলপুর গেছি, দিল্লিতে যাই, এই সব জায়গায় অনেকটাই তোমার ডাইভার্স কাজ করছো তুমি। তো এবার আমি নাম নিতে পারবো না, তোমায় জিজ্ঞেস করতে পারবো না তোমার ক্লায়েন্টকে, সেটা তোমার এর বাইরে হয়। হ্যাঁ, ওটা এথিক্সের বাইরে, উচিত না আমার পক্ষে জিজ্ঞেস করা। বাট আমি জিজ্ঞেস করছি, ধরে নাও আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিতে যখন তুমি আদির কথা বললে, আমার নিজে প্রচণ্ড প্রিয় একজন অভিনেত্রী, প্রচণ্ড অসম্ভব সুন্দরী। তো আমাদের বাংলায় এতে নিশ্চয়ই প্রচুর লোক কসমেটিক সার্জারি অনেকেই করেছে এখানে হয়তো বা এতে। তো আমি তোমার থেকে ক্লায়েন্টের নামও জিজ্ঞেস করবো না, কিছু করবো না, বাট জাস্ট একটা আইডিয়া পাওয়ার জন্য আমি র্যান্ডাম নাম থ্রো করছি, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে এরা কসমেটিক করিয়েছে বা করালে কোন জায়গাটা দেখলে তোমার কাছে করিয়েছে, যদি তুমি বলতে ইচ্ছুক হবে তুমি বলতে পারো, আমি একদম নাম ধরে যেটা মাথায় আসছে বলছি, ঠিক আছে? আচ্ছা, মধুরিমা বসাক, লিপস অ্যান্ড চিন। ওকে, মধুমিতা সরকার, আই এম নট অ্যাওয়্যার অফ, জানি না, বলতে পারবো। ওকে, আচ্ছা। আর মিমি চক্রবর্তী, লিপস, চিন, চিক। ওকে। আর ওকে, বেশ। শুভশ্রী, মিড চিক, চিন। ওকে, আমি পুরো নতুন পার্সপেক্টিভ পাচ্ছি আমি। ওকে, আর আমাদের টিমের তরফ থেকে কোনো নাম তোমরা ভাবতে পারো, বলতে পারো, আমরা ভাবি, জিজ্ঞেস করি। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি, ধরো নাও আমাদের বনি সেনগুপ্ত, বলতে পারবো না। ওকে, আমাদের হিরণ, বলতে পারবো না। দেব বা জিৎ, জিৎ ডু আ লট অফ স্কিন কেয়ার, like স্কিনকে প্রোটেক্ট করার জন্য, ন্যারিশ করার জন্য, হি ডাজ এ লট অফ স্কিন কেয়ার, বাট অ্যাবাউট থেরাপিজ অর সার্জারিজ আমি বলতে পারবো না, অ্যান্ড দে নো আইডিয়া।
ওকে, না আচ্ছা, আমি দেবজিতের মধ্যে কোনো চেঞ্জেস দেখিনি আমিও অ্যাজ এ অডিয়েন্স, মানে আমরা তো ওনাদের অনেকদিন ধরে ফলো করছি, কাইন্ড অফ টায়ার্ড ফ্যানের মতো কাজ দেখি, তো ছোটো ছোটো জিনিসপত্র চোখে পড়ে। তো মনে হয় আমাদেরও খুব একটা দেখে কোনো এটা ফিল হয়নি যে ওনারা কিছু করেছেন। হ্যাঁ, এখানে একটা কথা বলবো, যদি তুমি দেখেই বুঝতে পারো হ্যাঁ, যেখানে করানো হয়েছে, তাহলে যাকে দিয়ে করিয়েছে তাকে চেঞ্জ করা উচিত। গুড পয়েন্ট। তাহলেই ব্যাপারটা কোয়েনা মিত্রা হয়ে যাবে, দেখেই বোঝা যাবে যে কিছু করিয়েছে এবং সেটা নিয়ে চর্চা হবে। যদি আমি বছরের পর বছর মাসের পর মাস একই রকম দেখতে থাকি, আমার গ্ল্যামার কোফিশিয়েন্ট একই রকম থাকে, আমার ফেশিয়াল কন্ট্যুর, মাসল ভলিউম, মাসল টোন, স্কিনের গ্ল্যামার, স্কিনের কন্ডিশন যদি একই রকম থেকে থাকে, তো দ্যাট ইজ ডেফিনেটলি মাই অ্যাস্থেটিক ডক্টর ইজ ডুইং আ গুড জব। বাহ, এটা তো বেশ সুন্দর একটা পার্সপেক্ট বলে। তাহলে তো আমার মানে তো যেটাই, যা কিছুই সুন্দর দেখতে থাকে বা যা কিছুই ভালো দেখতে থাকে, বছরের পর বছর, মাসের পর মাস একই রকম দেখতে থাকে, কোনো চেঞ্জেস পাওয়া যায় না, বরং আমরা বলি যে তার গ্ল্যামার বা তার বিউটি আরও বেড়ে যাচ্ছে, আরও বাড়ছে, বয়সের সাথে সাথে আরও বেশি হচ্ছে, তো ডেফিনেটলি তার মানে যে সেটা কোনো না কোনোভাবে মেনটেনড হচ্ছে। এটা তাহলে খুব বড় পয়েন্ট বললে যে হ্যাঁ, সত্যির ভাবার ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি এটা আমরা আমরা আশা ভাবি করবো না। এই জন্য আমাদের প্রিয় অভিনেতা দেবাজিৎ এখান থেকে দূরে আছেন, দেখে সত্যি বুঝতে পারিনি, বা করলে ওনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার বলার সেটাই। কোনো অধিকার নেই। তো হ্যাঁ, আমাদের টিমমেট জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের মনে যদি প্রশ্ন থাকে। মনি রায়, চিন, জলস, মির্চিক, আর কোনো নাম? নো কমেন্টস। ঐশ্বরিয়া রায় বচ্চন, এটা কমেন্ট করে বাড়াবাড়ি হয়ে যাবে, এটা খুব বড় নাম, এটা বিশাল বড় নাম ছিল। তারপর হ্যাঁ, তারপর আচ্ছা, আয়েশা টাকিয়া, লাইক কোনো, আমার কোনো ধারণা নেই, বিকজ শি, লাইক আমি যখন প্রফেশনাল ক্যারিয়ার শুরু করি শি ওয়াজ অলরেডি গন ফ্রম বলিউড, তো আমার কোনো সেরকম কোনো ইন্টারাকশন কিছু না। হ্যাঁ, বাট ওর প্রসেসটা বলবো, ওর প্রসেসে শুধু যে মানে বিউটিকে নিয়ে সেটা না, পুরো এন্টায়ার মানে লাইফস্টাইলটাকেও পাল্টেছে। হ্যাঁ, সারা আলী। তো অ্যান্ড শি ইজ ওপেন অ্যাবাউট ইট যে আমি এটা ছিলাম, আমি এইভাবে এটা চলে এসেছি। আচ্ছা, আর একটা প্রশ্ন আসলো দর্শক থেকে, প্রিয়াঙ্কা চোপড়া। লিপস, নোজ, আইব্রাউজ, মিড চিক। ইউ ব্রোক মাই হার্ট, ব্রো। Anyways, who asked you? Priyanka Chopra. Her mother is running an aesthetic clinic, Madhu Chopra. Her father was ENT surgeon. কি ম্যান, আমার যে কত বন্ধু আর বান্ধবীর মন ভেঙে যাবে এটা শোনার পর। প্রিয়াঙ্কা চোপড়া, ওকে। আরেকটা কি নাম আসছে? শ্রদ্ধা কাপুর বলছে। Shraddha Kapoor, see again, like if she has done, it is not noticeable so much. সো ওইভাবে বলা যাবে না যে হ্যাঁ শি হ্যাজ ডান সামথিং। করার তালিকা অনেক আছে, ঠিক আছে, আমি কোনো নামই বলছি না, বাট সেটা হচ্ছে বারবার যে যদি কোনো কিছু করা হয়েছে এটা যদি বোঝাই যায়, দ্যাট ইজ আ ভেরি ব্যাড অ্যাস্থেটিক জব। Sure. That's a very bad aesthetic job, because people, celebrities, they all pay you to বি অ্যাবাউট, তারা যেন যেরকম আছে সেরকমই থাকার জন্য, বাট তাদের থেকে একটা বেস্ট ভার্সন যাতে বেরিয়ে আসে, ঠিক আছে, সেটাই যদি আমরা দেখেই যদি বুঝতে পারি যে তার মধ্যে কিছু করানো হয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ নট এ গুড জব। দিস কাইন্ড অফ পেন্টিং, লাইক ইট শুডন্ট বি। ওকে, মানে ব্যাড পেন্ট, ওকে বুঝতে পেরেছে পেন্ট করি, বা ওটা মেকআপের মতো। হ্যাঁ, মেকআপ মানে কিন্তু মানে কি বলবো, মেকআপ ইজ টু enhance your beauty. Makeup is nothing to conceal. যদিও আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, বাট এটুকু বুঝি যে মেকআপ করা হয় জাস্ট তোমার এনহ্যান্সমেন্ট হয়, তোমার পার্সোনালিটি, তোমার পার্সোনা, তোমার প্রেজেন্স, তোমার এভরিথিং শুড বি এনহ্যান্সড। আমার মুখে যদি দাগ থাকে বা আমার মানে মুখটা যদি গোল থাকে, ঠিক আছে, সেটাকে কন্ট্যুর করে ভেঙে তুবড়ে মানে আমি চিজেল দেখালাম, ঠিক আছে, দ্যাট ইজ নট দ্য পারসেপশন অফ বিউটি। দ্য পারসেপশন অফ বিউটি শুড বি মোর রিয়েল, মোর অথেন্টিক অ্যান্ড মোর জেনুইন। ওকে, যেটা আমাদের ইনার বিউটিটাকেও একসাথে নিয়ে রিপ্রেজেন্ট করে। ওকে, মানে এর একটা ছোট্ট একটা আমি এক্সাম্পল দিচ্ছি, মানে
আমার কাছে তো অনেক ধরনের পেশেন্ট আসে, অনেক পেশেন্ট যারা আসে যারা একটু ওভারওয়েট, ওকে, তারা সবাই বলে আমার মুখটা অনেক বড় লাগছে, আমার মুখটা একটু ভেঙে দিন, মুখটা চিজেল ভেঙে দিন করে, বলতে? মানে একটু চিজেল করে দিন, জ লাইনটা একটু বার করে Okay. দিন, একটু চিনটা আপ করে দিন, ঠিক আছে, তো যাতে আমার দেখতে একটু শার্প লাগে। হ্যাঁ, তখন আমি তাদেরকে একটা এক্সাম্পল দিই যে আপনি কখনো এরকম তাজমহল দেখেছেন যার যার চারপাশে, তাজমহল আমরা সবাই দেখেছি, হুম, ঠিক আছে, তাজমহলের মাঝখানে স্ট্রাকচার হুম। এবং চারপাশে 4টে মিনার সিঙ্গেল হুম। রয়েছে। তো এরকম কখনো কোনো স্ট্রাকচার তাজমহল আপনি কল্পনা করতে পারেন যেখানে 3টে মিনার রয়েছে? আমরা হুম। ভাবতেই পারি না, না। কারণ সেটাই হচ্ছে ওই তার হারমোনি, হুম। ওটাই হচ্ছে ওই ম্যাথমেটিক্স হুম, হারমোনি হুম, যেটাকে বলা হয়। হুম, তো এভরি বিউটিফুল থিং ইন নেচার হ্যাজ এ হারমোনি। হুম, আমরা যদি বাটারফ্লাইয়ের 2টো উইংস মেজার করি, হুম। তার মধ্যে কিন্তু পারফেক্ট ইকুয়েশন থাকে। হুম। আমরা যদি তাজমহলের ওই ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে দেখি, ওর মধ্যে কিন্তু প্রপার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, হুম। ঠিক আছে। কুতুব মিনারের মধ্যে প্রতিটা অ্যাঙ্গেলে কিন্তু একটা সুন্দর ম্যাথামেটিক্যাল সিমেট্রি রয়েছে। তো আমি যদি আপনি ওভারসাইজ, হুম। আপনার মুখটাকে যদি আমি ভেঙে ছোট করে দিই হুম। বা চিজেলড করে দিই, শার্প করে দিই, আর পুরো বডিটাকে যদি সেম কন্ট্যুরে রাখি, সেম পেসে রাখি, হুম। তাহলে আপনি তো বেরোতেই পারবেন না আর বাইরে। পয়েন্ট। তো এই যে সেন্স, এটা তুমি যেটা একদম প্রথমে আমাকে জিজ্ঞেস করেছিলেন অ্যাস্থেটিক্স, দিস ইজ ওয়্যার অ্যাস্থেটিক্স লাইস। আমি কি করব বা আমি কিভাবে আপনাকে বিউটিফাই করব, সেটা কিন্তু ডিপেন্ড করে এই ভিশনগুলোর ওপরে। সরি, তার মানে কসমেটিক সার্জারিটা শুধু ডাক্তারি হচ্ছে না, নয়, তার ইটস সঙ্গে আ মিক্সচার অফ সায়েন্স, আর্টস, ব্যালেন্স অ্যান্ড কমার্স ডেফিনেটলি। অবশ্যই কমার্সটা অনেক বড় ফ্যাক্টর আছে। সবসময় একটা বড় ফ্যাক্টর একদম। থাকে। ঠিক কথা বললে এটা। তো আমাদের নিউ এজ যে অ্যাক্টার বা আমাদের নিউ এজ যে শিল্পীরা উঠে আসছেন, হুম, হুম। একটা আচ্ছা, এটা খুব অড প্রশ্ন করছি। হুম হুম আহ, মহিলা অভিনেত্রীরা হুম। মহিলা অভিনেতা বা অভিনেত্রী, তারা তো সার্জারি করাচ্ছেই, হুম এদিক ওদিক অনেকের নাম শুনেছি, বা অভিনেতারা, হুম আমি বলছি যারা ক্যামেরার সামনে আসছে তাদেরকে করছে। কখনো কোনো স্পোর্টস স্টার বা কোনো ডিরেক্টর যাদের সঙ্গে ক্যামেরা করে লিঙ্ক নেই, হুম। তারাও কি সার্জারি করায়? এই কোশ্চেনটা ডেফিনেটলি খুবই ভালো কোশ্চেন, হ্যাঁ। ঠিক আছে। আর আমি তোমাকে আনসার দেবো, তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস হ্যাঁ। করছি আমি, ঠিক আছে। তুমি যখন মানে কোনো প্রোগ্রাম দেখছো টিভিতে হ্যাঁ। বা কিছু, যখন কমার্শিয়াল ব্রেক হয়, হ্যাঁ, হ্যাঁ, কমার্শিয়াল ব্রেকে তুমি কটা স্পোর্টসম্যানকে দেখতে পাও অ্যাডে? হ্যাঁ। মানে তুমি যদি 5টা কমার্শিয়াল অ্যাড দেখো, হ্যাঁ। তার মধ্যে স্পোর্টসম্যান কটায় থাকে? থাকে, বিরাট কোহলির মতো লোকজন তো থাকে, বাট কম কটায় থাকে। থাকে? কটায় হ্যাঁ। থাকে? 5টার মধ্যে হয়তো 2টো থাকবে। 2টো থাকবে। হুম। সো ওই দুজনের কিন্তু পাবলিক অ্যাপিয়ারেন্স খুব বড় ম্যাটার করে। হুম। শুধু মানে স্পোর্টিং স্কিলস নয়, তার পাবলিক অ্যাপিয়ারেন্সটাও কিন্তু ম্যাটার করে, বিকজ সে ওই ব্র্যান্ডগুলোকে এন্ডোর্স করে। এবার তোমার স্পোর্টসটাদের নিয়ে গেমসও খেলতে ইচ্ছে করছে, এবার তুমি তো তুমি আনসারটা পেয়েই গেলে যে তার হ্যাঁ, কাছে মানে লুকসটা কতটা ইম্পর্টেন্ট। যাই হোক, প্রশ্নগুলো করেই মন ভেঙে যাচ্ছে আমার এবারে। যাই হোক, তো তার মানে স্পোর্টসটারাও করে এটা? অফকোর্স, ওকে। বিউটি ইজ ইটার্নাল। হুম। ফার্স্ট থিং, বিউটি হ্যাজ নো জেন্ডার। হুম। ওকে, তো অফকোর্স লাইক এখানে মানে কেউ যদি ভালো দেখতে হতে চায়, তাকে আমাদের জাজ করার একদমই কোনো প্রশ্ন নেই। দ্যাট ইজ এ না। ইটার্নাল থিং। তো সবাই চাইতেই পারে যে আমাকে আরও ভালো দেখতে হোক, আমাকে আরও প্রেজেন্টেবল দেখতে হোক, যাতে আমি আজকে 3টে ব্র্যান্ড এন্ডোর্স করছি, হুম। কালকে যাতে আমি আরও 4টে ব্র্যান্ড এন্ডোর্স করতে পারি। ওকে, আমি তো শুধু ভাবতাম যে পার্সোনা চেঞ্জ হচ্ছে, যেন আমরা বিরাট কোহলিকে দেখেছিলাম একটা ডিফারেন্ট লুকস ছিল, পরে একটা লুকস এসেছে, তো আমরা ভাবতাম যে সেটা হেয়ার স্টাইল চেঞ্জ হচ্ছে, পার্সোনালিটি চেঞ্জ, গ্রুম করা হচ্ছে। এর মধ্যে কসমেটিক সার্জারি থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। ওকে, কোনো ক্রিকেটারকে দেখে তোমার মনে হয়েছে যারা করছে? অনেক আছে, বাট আমি নাম বলতে চাই না। মানে দে আর রেগুলার ক্লায়েন্টেল, তারা করায়। তাহলে আমি নাম নেবো না। হ্যাঁ। এটা খুব কন্ট্রোভার্সি জায়গায় চলে হ্যাঁ। যাবে। ওকে ওকে ওকে, স্পোর্টসটাররাও তাহলে করছে, তাহলে কসমেটিক সার্জারি? স্পোর্টস স্টার, সোশ্যালাইটস, মুভি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বাদই দিচ্ছি। ওটা তো আমি জানি, ওটা হ্যাঁ। already, হ্যাঁ। ইভেন আমার কাছে যারা আসে তাদের মধ্যে মাস ক্লায়েন্টস আর অনেক, ওকে। যারা নর্মালি চায় যে আমি ভালো থাকি, আমি সুস্থ থাকি, আমাকে দেখতে আরও ভালো হোক, বা আমাকে দেখে যেন বোঝা না যায় আমার এত বয়স হয়েছে, বা আমি এই লুকটাকে আরেকটু দীর্ঘদিন আরেকটু সময় ধরে রাখতে চাই, আরও 5-6 বছর যাতে আমি এরকম আমার লুকটা প্রিজার্ভ থাকে সেরকম। আমি কি স্পোর্টসটাদের নাম নিতে পারি যদি তুমি পারমিশন দাও?
কারণ আমি এটা এমন জায়গায় পৌঁছে গেছো। যাই হোক, না নেওয়াটাই মানে আমার বেটার, বুদ্ধিমানের কাজ বেটার হবে। আমার মনে খুব বাজে রকম প্রশ্ন হ্যাঁ। আসছে। যাই হোক, আমি এটা ভাববো না। এনিওয়েজ, তো আমি বলছি যে আচ্ছা, একটা প্রশ্ন আমার মনে বারবার আসছে, সেটা হচ্ছে গিয়ে কসমেটিক সার্জারি করানো হচ্ছে, তার সাইড ইফেক্ট কী হতে পারে, বা ওটা করার পর কী কী প্রিকশন নেওয়া উচিত? দেখো, প্রিকশন তো ডেফিনেটলি আছে হ্যাঁ। প্রতিটা প্রসিজারে। অল্প বিস্তর, মানে এটা নয় যে মানে খুব আমাকে মানে হসপিটালে অ্যাডমিট হয়ে থাকতে হবে এরকম কোনো কিছু, বা আমার ডেইলি লাইফ আমি লিড করতে পারবো না, এই ধরনের প্রিকশনস বা কোনো কিছু থাকে না। খুব ইজি গোয়িং প্রসিজার, ইটস এ ডে প্রসিজার। অনেক প্রসিজার আছে যেগুলো করি আমি, যেরকম যা করছিলাম মিটিং বা যা করছিলাম অফিসের কাজ, সেটা গিয়ে আমি আবার রিজিউম করে নিতে পারি, কোনো প্রবলেমের কিছু হয় না। কিছু কিছু প্রসিজার থাকে যেগুলোতে আমাকে একটু আমার ডেইলি লাইফটাকে একটু রেস্ট্রিক্ট করতে হয়, বাকিগুলোতে একদম ইজি, কোনো রকম কোনো প্রবলেম থাকে না, খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন হয় না, কোনো ব্যান্ডেজ বা কোনো রকম কোনো কিছুও থাকে না। একটা সার্জারির পর মিনিমাম ধরুন যদি ফেস সার্জারি করেন, নোজ হতে পারে, ঠোঁট হতে পারে, তাও মোটামুটি কতদিন তাকে একটা ব্যান্ডেজের মধ্যে থাকতে হয়? কোনো ব্যান্ডেজ থাকে না। আচ্ছা, থাকেই না? না, বিকজ উই ডু ইট ইন এ নন সার্জিক্যাল ওয়ে, যার মধ্যে মিনিমাল ইনসিশন থাকে, ইনসিশন থাকেও না, ইনজেকশন কিছু পয়েন্টস থাকে, ঠিক আছে, ব্যাস এটাই। আচ্ছা, আমি এটা হয়তো বোকার মতো প্রশ্ন মনে হতে পারে, বাট আমরা যখন অনুষ্কা শর্মাকে লিপ চপ করতে দেখলাম ঠোঁটে, তখন তার ঠোঁটটা একটু অন্যরকম ছিল পিকের সময় খুব সম্ভবত। এখন জিনিসটাকে অতটাও মনে হয় না, চোখে পড়ে না। তো এটা কী হবে, উনি কি পরে আবার সার্জারি করিয়ে এটা করতে হয়, না এটা অটোমেটিক? এটা হওয়ার 2-3টে রিজন থাকে। একটা হচ্ছে যে মেবি আমরা যখন তাকে ফার্স্ট দেখেছিলাম করার পরে, তখন সেটা হয়তো তার ইমিডিয়েটলি পরে ছিল, ওকে, যার জন্য আমাদের চেঞ্জেসটা খুব বেশি চোখে পড়েছে। আর একটা হতে পারে যে যখন আস্তে আস্তে টাইম যায়, উইদিন 2 উইকস 3 উইকস যায়, যে প্রোডাক্টটা সার্জারিতে আমরা ইনসার্ট করি সেটা আস্তে আস্তে টিস্যুর সঙ্গে পুরো মিশে যায়, মিশে গিয়ে সেটা নর্মাল শেপ, সাইজ, প্রপোর্শন নিয়ে নেয়, তার ফলে আমরা একদম একটা নর্মাল ন্যাচারাল লুক পাই। ওকে, তার মানে এটাও হতে পারে যেটা মানে ভুল হয়েছে সেটাকে হয়তো রেকটিফাইও করে সার্জারি করে আবার রেকটিফাই করা হয়েছে, এটাও হতে পারে। ওকে, যদি আমি পারফেক্টলি অনুষ্কা শর্মার কেসটাই ধরি, তুমি যেহেতু একজন কসমেটিক সার্জারি করেছো, আমার সত্যি না হতো, মানে আমরা গেস করতে পারি জাস্ট। তো তোমার কি মনে হয়, এটা কি ন্যাচারালি ওনার মানে সার্জারি পর তো উনি ওটা নর্মালি ঠিক হয়ে গেছে, না ওটা এরকম কেসে আবার সার্জারি করতে হয়েছে? আমার মনে হয় সেটা ন্যাচারালি ঠিক হয়ে গেছে। ওকে, মানে হয়তো এমনও হতে পারে, মানে আমি গেস যেটা করার চেষ্টা করছি, হয়তো এমন হতে পারে যে আমরা 2 বছর পর যে ভার্সনটা দেখছি, হয়তো উনি ওইটাই করতে চেয়েছিলেন ন্যাচারালি, মেবি সেটাই হতো। আস্তে আস্তে ডাক্তার যে তোমার এরকম হয়ে গেছে, ইন দ্য মিন টাইম উনি একটা সিনেমা করে ফেলেছেন, তেমন চোখে পড়েছে, সেটাই। ওকে, এটা বেশ ভাস্ট একটা। হ্যাঁ, লাইক আমাদের এই সেক্টরটা ইজ রিয়েলি ভাস্ট, রিয়েলি টেকনিক্যাল, অ্যান্ড ইটস হাইলি ডেভেলপিং এভরি ডে, এভরি মোমেন্ট নতুন কিছু। ওকে, নতুন টেকনিক, নতুন প্রোডাক্টস, নতুন টেকনোলজি, নতুন ম্যানুভার্স, এভরিথিং, সব কিছু নতুন থাকে। ওকে, যাকে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আমরা এপিসোডে টানলে এখন অনেকটাই টানতে পারি, বাট সময়ের এতে আমরা শেষ করতে দিকে যাচ্ছি। তো তুমি একজন কসমেটিক সার্জন হিসাবে যদি কোনো দর্শককে কিছু বলতে চাও যারা ফিউচারে সার্জারি করতে চাইছে বা ভাবছে, তাহলে তুমি কী বলবে? হয়তো ধরে নাও সে তোমার ক্লায়েন্ট নয়, হ্যাঁ, তাহলে তুমি একজন যে কেয়ার করছো মানুষের, তাহলে তুমি তাকে কী সাজেশন দেবে যদি সে একটা কসমেটিক সার্জনের যায়, সে কী দেখবে তার থেকে, ডাক্তারের থেকে? দর্শকদের জন্য একটা মানে 2-3টে জিনিস আমি একসাথে পুরোটাকেই বলছি, যে আপনারা চাইতেই পারেন, চাওয়াটাতে কোনো রকম খারাপ কিছু নয়, বা আপনি চাইলে আপনাকে জাজ করা হবে সেরকমও কিছু নয়। আপনি বিউটি চাইছেন এবং সৌন্দর্যের খিদা সবার থাকে, ঠিক আছে। আমার মনে হয় আমাদের এই রুমে যারা দর্শকদের নিয়ে বা যারা আমাদের টেকনিক্যাল ভাইরা রয়েছেন, ও রয়েছে, সবার মধ্যেই কোথাও না কোথাও সুন্দর হওয়ার খিদা বা বাসনাটা থেকে থাকে। সেটাকে আমার মনে হয় প্রপারলি যদি একটা হাতে দেওয়া যায় সেটা সবথেকে ভালো হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো সার্জারি বা ডক্টররাই পারেন করতে, কিছু জিনিস আছে যারা মেকআপ আর্টিস্টরা পারেন, কিছু জিনিস আছে যেগুলো স্কিন কেয়ার প্রোডাক্টস করতে পারে। তো কে কী করতে পারে তার যে লিমিটেশন বা বেস্ট হবে সেটা আপনারা আগে জানুন, বুঝুন,
তারপরে গিয়ে আপনার অ্যাপ্রোচ করুন। যদি আপনি একটা ডক্টরকে গিয়ে মেকআপ টিপস বা মেকআপের সম্পর্কে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি সে বলতে পারবে না। যদি একটা মেকআপ আর্টিস্টকে আপনি জিজ্ঞেস করেন যে আমি আমার লিপে ভলিউম করাবো কি না, আমার মনে হয় না আপনাকে মেকআপ আর্টিস্টটা সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। বা এরকমও কোনো প্রোডাক্ট নেই যেটা লাগিয়ে আপনার স্কিন টোন চেঞ্জ করবে বা আপনাকে ফর্সা করে দেবে। তো এই পুরো জিনিসটাকে মধ্যে কিছু লিমিটেশন আছে, কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কী আছে সেটা আপনাকে বুঝতে হবে। একজন অভিজ্ঞ, একজন প্রকৃত শিক্ষিত ডক্টরের কাছে গিয়ে কনসাল্ট করুন, আলোচনা করুন। আলোচনা করতে বা কনসাল্ট করতে কিন্তু করলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ, বিভিন্ন ধরনের ধারণা আপনি পাবেন। আপনি হয়তো জিনিসটাকে নিয়ে চর্চা করছেন, সেই জন্যই আপনি করতে চাইছেন বা জানতে চাইছেন। তো আপনি একজন প্রপার এডুকেটেড, এক্সপিরিয়েন্সড, অথেন্টিক ডক্টরের কাছে গিয়ে আলোচনা করুন, দেখুন তিনি কি বলছেন। চাইলে আপনি সেকেন্ড ওপিনিয়নও নিতে পারেন, থার্ড ওপিনিয়নও নিতে পারেন, নিয়ে তারপরে আপনি কোনো প্রসিজারে ল্যান্ড আপ করুন। এটা খুব, কারণ প্রসেসটা যেরকম কমপ্লিকেটেড, যদি একটু ভুলভাল হয় অনেক কিছু খারাপ হতে পারে। এখানে ফিজিক্যাল তো ট্রমা হতেই পারে, তার থেকেও বড় হচ্ছে যেটা ইমোশনাল ট্রমা খুব বেশি হয়। হ্যাঁ, তো সেটা ডেফিনেটলি আমরা কাট ডাউন করতে পারি যদি একটা প্রপার কনসালটেশন একটা প্রপার মানুষের মাধ্যমে হয়ে থাকে। ঠিক, যাক, ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য, কারণ আমরা একটু অনেক কিছু জানলাম, একদম নতুন ধরনের একটা আইডিয়া। আশা করি আমার দর্শকদের কাছে খুব অনেক কিছু ক্লিয়ার হয়েছে আজকে। আমার তো অনেক কিছু জানা হয়েছে, আমি এত জানতামই না। আর কসমেটিক সার্জারির সম্বন্ধে আমার মনে আগেও ভয় ছিল, এখনও আছে, বা আমি করার কথা ভাবছিও না। বাট যারা ভাবছে তাদের জন্য বলা, হয়তো আপনাদের অনেক কিছু জানতে পারবেন। তো আজকে আমাদের শোতে আসার জন্য ধন্যবাদ। আশা করব আপনি আরও ভালো ভালো কাজ করবেন, এবং যারা যারা জানতে চেয়েছেন তাদের ঠিকঠাক উত্তর আপনি অলরেডি দিতে পেরেছেন, মনে হয় দিতে পেরেছি। তো ব্যাস এইটুকুই। পরেও আশা করবো আবার আপনার কখনো দেখা হবে, এবং এখানে আসবেন। একদম। আসার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। তো দর্শকরা, আপনারা দেখলেন যে আজকে দেখা থেকে বেশি আমি বলবো আপনারা জানলেন যে কসমেটিক সার্জারি সম্বন্ধে কী কী হয়, কী কী না হয়, বা অনেক জিজ্ঞাসা, যেগুলো আমার নিজের তো অনেক জিজ্ঞাসা ছিল, যেগুলো অনেক কিছু আস্তে আস্তে একটু একটু করে পরিষ্কার হয়েছে। অনেক হয়নি, হয়তো পরে আবার জানতে পারবো। পুরোটা একটা পড়াশোনার ব্যাপার। তো যারা কসমেটিক কথা ভাবছেন, আপনারা করাতেই পারেন, যেটা ডাক্তারবাবু বললেন যে আপনি আপনার ইচ্ছা সুন্দরতা বাড়বেন কি না, কীভাবে ভাববেন। বাট ওটাই যেটা একটু কেয়ারফুল থাকবেন, সঠিক লোকের কাছ থেকে সঠিক পরামর্শ নেবেন, নাহলে ফিজিক্যাল ট্রমা এবং মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা আসতেই পারে। তো এটা থেকে একটু কেয়ারফুল থাকবেন। বাকি আপনার সৌন্দর্য আরও ভালো হোক, এটাই চাইব। ভালো থাকবেন, এবং আমাদের চোরকাটার এই বৈঠকখানাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আরও নতুন নতুন লোকের শেয়ার করবেন, কমেন্ট করে। আজকেও এপিসোডটাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা আজকে এপিসোডে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের মনে আর কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা আর কিছু জানতে চাইছেন কিনা, আর এরকম আর কোনো এপিসোড চাইছেন কিনা যেখানে আপনাদের কোনো অন্য কোনো পেশার কোনো লোকজনকে আপনি চাইছেন কিনা। আমরা চেষ্টা করবো তাদেরকে নিয়ে আসার। ভালো থাকবেন, ধন্যবাদ।